মনে রাখবেন, আমাদের বাঁচানোর জন্য কোনো ধূপকাঠি আসবে না, আমাদের নিজেদেরকে ধূপকাঠি হতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 19(1), 29(1) এবং 29(2) এর অনুচ্ছেদে বলা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধার কথা। তো কি এই কোটা ব্যবস্থা? কেন এই কোটা বৈষম্য? দেশের মূল চালিকা শক্তিকেই পঙ্গু করে দেওয়া হয়, দেশের সংখ্যাগুরুকেই দেশদ্রোহী ঘোষণা করা হয়। কোথায় গেল সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই? সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স আজও ফিরে আসতে চায়। জনপ্রশাসনের উপদেষ্টা এইচ.টি. ইমাম গণমাধ্যমে বলেন, সিভিল সার্ভিস পরীক্ষায় বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের কোনো পরিকল্পনা নেই সরকারের। 2018, 19 এবং 24-এ এমন শত শত কোটা আন্দোলনের রিপোর্ট আপনি পেয়ে যাবেন। আমি শোষিতের পক্ষে, আমি শোষিতের পক্ষে, আমি শোষিতের পক্ষে। কোনো এক মহাজন বলেছিলেন, অন্ন বস্ত্রের চেয়ে মুক্তি বড়, অন্ন বস্ত্রের চেয়ে স্বাধীনতা বড়। আর এই কথাটা আপনি যাকে জিজ্ঞেস করবেন সে বলবে, হ্যাঁ, অন্ন বস্ত্রের চেয়ে মুক্তি বড়, অন্ন বস্ত্রের চেয়ে স্বাধীনতা বড়। কিন্তু এই একই প্রশ্ন আপনি আবু সাইদের মাকে করুন, সে বলবে, না, মুক্তির চেয়ে আমার সন্তান বড়। আমি সরকারি চাকরি চাই না, আমি কোটা ব্যবস্থা থাকবে কি না সেটাও চাই না, আমি আমার সন্তানকে চাই। আজ থেকে প্রায় 100 বছর আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমরা বীরের জাতি, আমরা লড়তে জানি। আর ঠিক তার আরেক যুগ পর আরেকজন মহান স্বাধীনতা সংগ্রামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা বাঙালি, আমরা বীরের জাতি, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবা না। তাই তো আজও বাঙালির ঘরে ঘরে জাহানারা ইমামের মতো জননীর জন্ম, যে তার সন্তানকে বাঁচাতে মাল্টিপ্লিকেশন করতে চায় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 19(1), সংবিধান 29(1) ও সংবিধান 29(2) অনুচ্ছেদ সমূহে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে। তো কি এই কোটা ব্যবস্থা? কেন এই কোটা বৈষম্য? আসুন একে একে জানা যাক। কোটা ব্যবস্থা আসলে জিনিসটা কি? অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, কোটাবাদ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সমাজকে সংগঠিত করার ধারণা প্রকাশ করা হয়। সেটি জাতিগত, লিঙ্গ, ভাষা বা অন্য কোনো জনসংখ্যার বৈশিষ্ট্যের ভিত্তিতে হতে পারে। কোটা উদাহরণগুলোর মধ্যে রয়েছে জাতি কোটা, লিঙ্গ কোটা, ভাষা কোটা এবং সংরক্ষিত কোটা। মোটামুটি মূল ভিত্তি হলো জাতীয় পরিসংখ্যান অনুযায়ী সভ্যতার সমস্ত স্তর ও দিক দিয়ে জনসংখ্যার প্রতিনিধিত্ব করা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা। যদি এটাকে একটু সহজ করে ভেঙে বলি তো, দেশের সংখ্যালঘু মানুষের জন্য, অবহেলিত শোষিত মানুষের জন্য এমন একটি ব্যবস্থা, এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তারাও দেশের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং দেশ গড়ায় অংশগ্রহণ করতে পারে। একটি কোটা ব্যবস্থায় প্রায় একটি দেশের ইতিবাচক কর্মনীতির প্রকাশ ঘটে, কিন্তু বাংলাদেশে এটি একক সত্তার লক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়। একটি কোটাবাদ কিন্তু সমগ্র দেশের জন্য প্রযোজ্য এবং এটি সমস্ত সরকারি বেসরকারি সংস্থার উপর আইন দ্বারা প্রয়োগ করা হয়। কিন্তু কি হবে যখন দেশের সংখ্যালঘুর উপর নজর দিতে গিয়ে দেশের সংখ্যাগুরুই বাদ পড়ে যায়? দেশের মূল চালিকা শক্তিকেই পঙ্গু করে দেওয়া হয়, দেশের সংখ্যাগুরুকেই দেশদ্রোহী ঘোষণা করা হয়। এটা খুবই সাধারণ বিষয়। যখন আপনি আপনার ন্যায্য বিচার চাইবেন, যখন আপনি আপনার হক চাইবেন, তখন আপনাকে কোনো না কোনোভাবে চুপ করানো হবে, তখন আপনাকে কোনো না কোনোভাবে অপবাদ দেওয়া হবে। এই দেশদ্রোহী ত্যাগ শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটি পুরো বিশ্বব্যাপী একটি সমস্যা। নর্থ কোরিয়ায় যদি কেউ কিম জং উইনের বিরুদ্ধে কথা বলে তবে তাকে এন্টি ন্যাশনাল ঘোষণা করা হয়, তাকে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতে যখন ফার্মার প্রোটেস্ট হলো তখন তাদেরকে এন্টি ন্যাশনাল, এন্টি হিন্দু এবং পাকিস্তানি খালিস্তানি বলে ঘোষণা করা হলো। নিট এক্সামে যেসব শিক্ষার্থী স্ক্যামের বিরুদ্ধে আন্দোলন করলো তাদেরকে এন্টি ন্যাশনাল, এন্টি হিন্দু বলে ঘোষণা করা হলো। আর তো আর বাংলাদেশের ক্ষেত্রে আল জাজিরার রিপোর্ট, রুলিং পার্টি লিডার্স অ্যান্ড মিনিস্টার হ্যাভ ট্রাইড টু পেইন্ট the protester as anti-national and against the government and refer to them as Razakars. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 19(1), 29(1) এবং 29(2) এর অনুচ্ছেদে বলা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধার কথা। কিন্তু আল জাজিরার এই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশি কোটা সিস্টেম রিজার্ভ মোর দ্যান হাফ অফ ওয়েল পেইড সিভিল সার্ভিস পোস্ট, অর্থাৎ বাংলাদেশের উচ্চ বেতন সম্পন্ন পদগুলোর অধিকাংশের বেশি কোটাবাদের অন্তর্ভুক্ত। 44% সরকারি চাকরি শুধুমাত্র মেধার ভিত্তিতে এবং বাকি 56% আর রিজার্ভ ফর স্পেসিফিক কমিউনিটিস। বর্তমান কোটা ব্যবস্থা রিপোর্ট অনুসারে 30% ফর চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন ফর ফ্রিডম ফাইটার্স, 10% ফর ওমেন, 10% জেলা কোটা ফর ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টস, 5% ফর এথনিক মাইনরিটি অ্যান্ড 1% ফর পিপুল উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি। কেন এই কোটাবাদের বৈষম্যতা? কোটাবাদের প্রথম যাত্রা শুরু হয় 20 শতকের প্রথম দিকে।
ডেইলি স্টার থেকে পাওয়া কোটা বাদের প্রথম যাত্রা আইসিএস, ইম্পেরিয়াল সিভিল সার্ভিস, যেমনটি তখন পরিচিত ছিল এবং সেটির আধিপত্য বিস্তার ছিল বেশিরভাগই ইউরোপীয় অফিসারদের দ্বারা। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ পার্লামেন্টে একটি রেগুলেশন অনুসরণ করে এই কোটা পদ্ধতি চালু করা হয়। তখনকার দিনে কোটার প্রধান লক্ষ্য ছিল 40% ইউরোপীয় অফিসারদের জন্য, 40% ভারতীয় অফিসারদের জন্য এবং 20% প্রাদেশিক সিভিল সার্ভিসের জন্য তাদের পদোন্নতির জন্য, অর্থাৎ শুধুমাত্র প্রমোশনের জন্য এটি ব্যবহার করা যাবে। 1947 সালে দেশ ভাগের পর নবগঠিত দেশ পাকিস্তান সিভিল সার্ভিস সিএসপি নামে একটি সিভিল সার্ভিস চালু করে। পাশাপাশি প্রাদেশিক বিভিন্ন পরিষেবা এবং সরকারি চাকরি নিয়োগের জন্য কোটা বিধান নিয়ে আসা হয়। 1956 সালে প্রথম সংবিধানে কোটা পদ্ধতির বিধানগুলোকে দৃঢ়ভাবে সংগঠন করা হয়। এই প্রথম কোটার মধ্যে সেন্ট্রাল সুপার সার্ভিস সিএসএস, যার মধ্যে কাস্টম, ট্যাক্স, রেলওয়ে, বৈদেশিক কিছু পরিষেবা এবং গুরুত্বপূর্ণ পদের নিয়োগের অন্তর্ভুক্ত ছিল। এতে মেয়েদের পদ ছিল 20% এবং বাকি 80% পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জন্য সংরক্ষিত ছিল। বৃহত্তম এবং জনবহুল প্রদেশ হিসেবে পূর্ব পাকিস্তানের জন্য 40% কোটা বরাদ্দ করা হয়েছিল। 1971 সালের পর সদ্য স্বাধীন বাংলাদেশের চাহিদার জন্য 1972 সালে মন্ত্রী পরিষদের পরিষেবা মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এর জন্য কোটা পদ্ধতি চালু করা হয়, যেটি বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি 2008 সাল থেকে পাবলিক সার্ভিস রিক্রুটমেন্টের জন্য কোটা সিস্টেমের শিরোনামভুক্ত করে। প্রাথমিক অবস্থায় কোটা ব্যবস্থা 30% মুক্তিযোদ্ধার জন্য, 10% মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য এবং 40% বিভিন্ন জেলার জন্য সংরক্ষিত ছিল। এছাড়া সরকারিতে নিয়োগের জন্য 20% বরাদ্দ রাখা হয়। কিন্তু 1976 সালে মেধাভিত্তি বাড়িয়ে 40% করা হয় এবং জেলা ভিত্তি বরাদ্দ নামিয়ে 20% করা হয়। কিন্তু 1985 সালে যুদ্ধ আক্রান্ত মহিলাদের কোটা বেশিরভাগ দাবিহীন থাকায় 30% মুক্তিযোদ্ধা কোটা অপরিবর্তিত রেখে 10% নারী কোটা শতাংশ নামিয়ে আনা হয় এবং 5% নতুন করে আদিবাসী কোটা চালু করা হয় এবং শিক্ষার কোটা দাঁড়ায় টোটাল 45%। এরপর 1997 সালে মুক্তিযোদ্ধা কোটা দাবিদার সংখ্যা কমতে শুরু করলে সরকার মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা বাড়িয়ে দেয় এবং 2010 সালে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের অন্তর্ভুক্ত করার জন্য এটি আরও সম্প্রসারিত করা হয়। 2012 সালে বিপিএসসি কর্তৃক প্রতিবন্ধীদের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়, যেখানে মোট কোটার পরিমাণ দাঁড়ায় 56% এবং তার বিপরীতে মেধার জন্য সংরক্ষিত থাকে 44%। বাংলাদেশের সর্বপ্রথম প্রতিবাদমূলক কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 2013 সালে, যেটির মূল লক্ষ্য ছিল সরকারি চাকরি সংক্রান্ত নীতির বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন সর্বপ্রথম শুরু হয় শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তা ধীরে ধীরে বাংলাদেশের সর্ব অঞ্চলে ছড়িয়ে পড়ে। 2013 সালে আন্দোলন চলে জুন জুলাই 2013 ব্যাপী, যেখানে আন্দোলনকারীর সংখ্যা ছিল কয়েক হাজার এবং যার অবস্থা ছিল অসফলতা। এই আন্দোলনে আহত হয় 55 জনের বেশি এবং গ্রেপ্তার হয় 50 জনের বেশি। 11 জুলাই 2013 জনপ্রশাসনের উপদেষ্টা এইচ.টি. ইমাম গণমাধ্যমে বলেন, সিভিল সার্ভিস পরীক্ষায় বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের কোনো পরিকল্পনা নেই সরকারের। 12 জুলাই 2013 11 জুলাই সহিংসতার ঘটনায় জড়িত 1007 জন অজ্ঞাত নামক সরকারি চাকরি প্রার্থীর বিরুদ্ধে 2টি মামলা করা হয়। একই দিনে সাধারণ কোটা আন্দোলনকারীদের জামাত ইসলামী এবং ইসলামী শিবির দ্বারা প্রভাবিত হচ্ছে বলে দাবি করা হয় এবং তারপর আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংঘ কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। 14 জুলাই 2013 পাবলিক সার্ভিস কমিশন 46,250 জন সফল প্রার্থীর একটি পর্যালোচনা তালিকা দেয়। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক এ.ওয়াই.এম. নেসার উদ্দিন বলেন, এই 46,250 জন পরীক্ষার্থীর মধ্যে 12,033 জন রয়েছে যারা পূর্ববর্তী পরীক্ষায় সফলভাবে পাশ করেছিল। দ্বিতীয় কোটা সংস্কার আন্দোলন 2018 1972 সাল থেকে শুরু কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় জানুয়ারি 2018-তে। 2018 সালে কোটা আন্দোলনে আহত হয় 262 জন এবং সরকার আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পরিপত্রে বলে, 17/3/1997 তারিখে সম বিধি 1 এস 8/95 অংশ 2 56 নং স্মারকে উল্লেখিত কোটা পদ্ধতি নিম্নরূপে সংশোধন করিলাম। ক. নবম গ্রেড পূর্বাতন প্রথম শ্রেণী এবং 10ম ও 13তম গ্রেড পূর্বাতন দ্বিতীয় শ্রেণী পদে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হইবে এবং খ. নবম গ্রেড পূর্বাতন প্রথম শ্রেণী এবং 10ম ও 13তম গ্রেড পূর্বাতন দ্বিতীয় শ্রেণী পদে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হইল। এরপর 2021 সালে উক্ত পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ওহিদুল ইসলাম সহ 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করে। 5 জুন 2024 বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরিপত্রকে বাতিল ঘোষণা করে এবং পুনরায় কোটা বহালের নির্দেশ দেয়, যার ফলে শুরু হয় আন্দোলন 2024। কোনো একটা দেশে যখন কোনো আন্দোলন হয় তখন তার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সরকার সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে সেটা। আসুন এই বিষয়ে আমরা রিপোর্টগুলো দেখি। আল জাজিরা রিপোর্ট, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিপ্লয়েড রিতো পুলিশ হু ফায়ার টিয়ার গ্যাস অ্যান্ড চার্জ ভায়োলেটলি, অর্থাৎ আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে এবং তাদের উপর টিয়ার গ্যাস ছড়ানো হচ্ছে। লোকাল মিডিয়া রিপোর্ট অনুসারে তাদের উপর ওপেন ফায়ারও করা হচ্ছে। গত 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে এএফপি নিউজ এজেন্সির রিপোর্ট অনুসারে
সরকারের তরফ থেকে তো কোনো আহত বা নিহত ব্যক্তির সংখ্যা প্রকাশ করা হচ্ছে না, তবে আনঅফিসিয়ালভাবে এই টোটাল মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত 203 এবং আহত প্রায় 20,000-এরও বেশি স্টুডেন্ট। এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 2,580 জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। 2018, 19 এবং 24-এ এমন শত শত কোটা আন্দোলনের রিপোর্ট আপনি পেয়ে যাবেন। আমি কোটা আন্দোলন চাই না, আমি যুব সমাজের অধিকার চাই, আমি সরকারি চাকরি চাই না, আমি আমার মায়ের সন্তানকে সুস্থ পেতে চাই। মনে রাখবেন, আমাদের বাঁচানোর জন্য কোনো ধূপরাটি আসবে না, আমাদের নিজেদেরকে ধূপরাটি হতে হবে। আমাদের বাঁচাতে কোনো সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি আইকন আসবে না, আমাদের নিজেদেরকে আইকন হতে হবে। কাল যখন আমার সন্তান আমাকে জিজ্ঞেস করবে আপনি কি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে নিউট্রাল ছিলেন, কি জবাব দেবো আমি? কিছুই হয় না নিউট্রাল বলে। যখন আপনার প্রতিবেশীর ঘরে আগুন জ্বলে আর আপনি ঘরে বসে নিউজ দেখেন আর বলেন আগুন তো আমি লাগাইনি, কেন যাবো নিভাতে? মনে রাখবেন, তফাৎ নেই আপনার মধ্যে আর আগুন যে লাগিয়েছে তার মধ্যে। আজকের শিক্ষা ব্যবস্থা আপনি পাবেন না বঙ্গবন্ধু সেই 7ই মাসের অগ্নিঝরা বাণী, পাবেন না আপনি বিদ্রোহী নজরুলের বলবীর বলমীর বল উন্নত মমশির এই মন্ত্রখানি। কোথায় গেল সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই? সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স আজও ফিরে আসতে চায় না আমার জাফর ইকবালের 71-এর লেখা, পেতে চাই আমি আজকেও সেই 71-এর জননী জাহানারা ইমামের দেখা। বলতে শেখো বীর বাঙালি নয় মোরা রাজাকার, আজকে যদি থাকতো বেঁচে বাঙালির সেই 7ই মাসের অহংকার, সিংহের বেশে কবি আবারও দিতেন সেই হুঙ্কার। চলতে শেখো বলতে শেখো এটাই মোদের দেশ, এখনো কিন্তু যায়নি মুছে 71-এর সেই দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার বলেছিলেন, আজ দেশ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে, আমি শোষিতের পক্ষে, আমি শোষিতের পক্ষে, আমি শোষিতের পক্ষে।